আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রফেসর ইউনূস। তুলে ধরবেন গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা গল্প। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই, নিউ ইয়র্ক টাইমসকে বললেন ডক্টর ইউনূস। সংস্কার শেষে ঘোষণা হবে নির্বাচনের তারিখ। সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন। কাজ চালাতে 13 সদস্যের কমিটি গঠন। সহকারী হয়েও রাজ করতেন মেয়র আতিকের এপিএস ফরিদ। হাতিয়াছে কোটি কোটি টাকা, দমন করা হতো ভিন্ন মত। এবং ভারতের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ। কানপুরে খেলা সকাল 10টায়। জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। দেখছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দুদেশের কূটনীতিকরা। এতে অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। এ সময় অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুগভীর হওয়ার আশা ব্যক্ত করেন তারা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পরই ঠিক করা হবে নির্বাচনের দিন তারিখ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে শামীম আক্তারের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিনের মতো বুধবার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বুধবার নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে যান। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, কেন আনা হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই দিন বুধবার একটি হোটেলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের উপর জোর দেন তারা। মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় ৩,০০০ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং সরকার। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আজ এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি, তার সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরবেন বলে জানা গেছে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বুকের তাজা রক্ত দিয়ে তৈরি নতুন বাংলাদেশের নেতা হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
নিউ ইয়র্ক সময় সকাল 10:30 থেকে বেলা 11:30টার মধ্যে তার ভাষণ দেবার কথা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশের জনগণ তার বক্তব্য শুনতে পারবেন রাত 8:30 থেকে 9:30টার মধ্যে। এবারে ৭৯তম সাধারণ অধিবেশনে প্রফেসর ইউনূসকে ঘিরে ব্যাপক উৎসাহ কাজ করছে বিশ্ব নেতাদের মাঝে। জানা গেছে তার ভাষণে গুরুত্ব পাবে ছাত্র জনতার জুলাই বিপ্লব, শহীদদের বীরত্বগাথা গল্পগুলো শুনবেন বিশ্ববাসী। এছাড়া দেশের অর্থনীতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তুলে ধরা হবে সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি। গেল সোমবার রাত থেকে নিউ ইয়র্ক পৌঁছার পর থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। খোদ বাইডেন প্রশাসন ছাড়াও ভারত সহ বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক ব্যক্তিত্বের পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন প্রফেসর ইউনূস। সফরের শেষ দিন শুক্রবারে ডক্টর ইউনূসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজুর সাথে সাক্ষাৎ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাক্ষাৎকার, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশে বিনিয়োগকারীদের সাথে বৈঠক। আজ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে নিহত ৭০৮ জন এবং আহত ২৫,০০০ ছাত্র জনতা, জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুস হাসান। এর মধ্যে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। এছাড়া এই তালিকা নিয়ে কাজ চলছে, সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তারা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের ভিত গড়ে দেয় ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য প্রস্তুত করা হচ্ছে তালিকা। বৃহস্পতিবার প্রকাশ করা হয় খসড়া। আন্দোলনের সময় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়। খসড়া তালিকা প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। শহীদদের তালিকা থেকে কেউ বাদ পড়লে তার তথ্য যুক্ত করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত। এজন্য যোগাযোগ করতে হবে স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে পারবেন ছাত্র জনতা। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মইনুল আহসান জানান, আন্দোলনে নিহত ৭০৮ জন এবং আহত ২৫,০০০। নিহতের সংখ্যা যে ৭০৮, এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রিপোর্টগুলো দিচ্ছি ডিসি অফিস থেকে, প্রতিটা জেলা থেকে আমাদের কমিটিরা রয়েছে, তারা কন্টিনিউয়াসলি এগুলি আমরা এটাই ফিক্স না, এটা কন্টিনিউয়াসলি মনিটরিং হচ্ছে। আমরা মনে করছি যে এখানে আরো অনেক অ্যাড হবে। এদিকে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরো সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। তবে নিহত এবং আহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলো থেকে একজন করে হলেও সরকারি চাকরি দেওয়ার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বৃহস্পতিবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয় দক্ষিণ মহানগর জামায়াতের আইনজীবী সমাবেশ। এতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে তাদের রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকার অধিকার নেই। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দোসর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। পারপিট্রেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। পতিত হাসিনা সরকার আইনকে দালালির চরম পর্যায়ে নিয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, অতীতে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সরকারের উচিত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন। যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেওয়া, তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে দেশের সব প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেন জামায়াত আমির। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরো এরকম যারা আছেন, তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে সরকারকে বিপ্লবের চেতনা ভুলে না দেওয়ার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। তবে কি কানপুরি সাকিব আল হাসানের শেষ টেস্ট হতে যাচ্ছে? নিরাপত্তার শর্ত জুড়ে দিয়ে সাকিব ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার ইচ্ছে পোষণ করলেও বাস্তবতা বলছে ভিন্ন। বৃহস্পতিবার বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিলেন, দেশের মাটিতে সাকিব শেষ টেস্ট খেলুক তা চাইলেও তার নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা ছিল বৃহস্পতিবার। বিপিএল ইস্যু, শূন্য থাকা বিসিবির বিভিন্ন বিভাগে পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ নানা ইস্যুতে সভাটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আচমকাই সাকিব আল হাসানের অবসরের কারণে সভার তাৎপর্য বেড়ে যায় বিশেষভাবে। বিকাল 4টায় সভা শুরু হয়ে চলে প্রায় 3.5 ঘন্টা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছে জানানো সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবির কিছুই করার নেই, সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। বিসিবি সভাপতির এমন বক্তব্যের পর অনেকটাই পরিষ্কার হয় হত্যা মামলায় জড়ানো সাকিব দলে থাকলেও মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন কিনা। বিসিবি সভাপতি জানিয়েছেন, অবসরের বিষয়ে সাকিব তাকে আগেই জানিয়েছেন। বিসিবির পক্ষ থেকে তাকে আটকানোর কোনো চেষ্টা করা হয়নি। সাকিব ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে, একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে, এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটাতে আমি সম্মান জানিয়েছি। সবকিছু বিবেচনায় নিয়ে মিরপুরে সাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে বলেছেন বিসিবি সভাপতি। সাকিব যদি দেশে না আসেন তবে কানপুর টেস্টই হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের নামে রয়েছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। তার এই দুর্নীতির অন্যতম সহযোগী মেয়রের এপিএস ফরিদ উদ্দিন। তিনি নিজেই ছিলেন একজন অঘোষিত মেয়র। তার কথায় উঠতে বসত মেয়র আতিকুল ইসলাম। এমনকি মিডিয়া ম্যানেজ সহ ঠিকাদারি কাজ হাতে নেওয়া সহ ও নামে বেনামের কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। নিজের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামেও নিয়েছে লাখ লাখ টাকা অনুদান। প্রস্তাব খাটিয়ে ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের অফিসার সহ কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত সহ নানা ধরনের হয়রানি করত ফরিদ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। উত্তর সিটির পলাতক মেয়র আতিকের এপিএস ফরিদ উদ্দিন সহকারী হয়েও শাসন করতেন পুরো সিটি কর্পোরেশন। সাবেক মেয়রের নানা অনিয়ম আর দুর্নীতির মূল হোতাই ছিলেন এই ফরিদ। বিভিন্ন প্রোগ্রাম আর অনুষ্ঠানে ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। 2022 সালে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনানী কবরস্থানে আগমন উপলক্ষে প্যান্ডেল, লাইট আর গেট বাবদ খরচ দেখিয়ে পকেটে পড়েছে অর্ধ কোটি টাকা। আর এসব খরচ পুরোটাই দেখানো হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন খাত থেকে।
উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের টেন্ডার হাতিয়ে নিয়েছেন নিজেরই ঠিকাদারি প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, নিজ প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে খাল পরিষ্কার করিয়েও বিল দেখানো হয়েছে 3 কোটি টাকা। পাশাপাশি নিজেরই তৈরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিডি ক্লিনের নামেও অনুদান নিয়েছেন 13 লক্ষ টাকা, যা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের থেকে অনেক বেশি। বিডি ক্লিনের একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভ করে দেন আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে তার কারণে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সিটি কর্পোরেশন থেকে কোনো অনুদান পেত না। তো বিডি ক্লিনের পীর সাহেব যে ফরিদউদ্দিন আছেন, ফরিদউদ্দিন তখন এক নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল বনানী বিদ্যানিকেতনে, এবং সেগুলো অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো অনেক স্ক্রিনশট আছে, সব কিছুই আছে। তো এগুলো তখনকার সময় ভাইরাল হয়। আর কোটা সংস্কার আন্দোলনের সময় ফরিদ তার নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের বিপক্ষে আপত্তিকর পোস্ট দিয়ে সমালোচনায় আসেন। এমনকি বিডি ক্লিনের সদস্যদের আন্দোলনে যোগ না দিতে নির্দেশ দিয়েছিলেন ফরিদ। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের করা হতো বদলি, দেয়া হতো অব্যাহতি। এরকমই কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে দেশ টিভি। তারা জানায় বিএনপির মিছিল মিটিংয়ে যাওয়ার কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে তারা বিভিন্ন সময় হয়রানি করেছিল আমি বিএনপির পলিটিক্স করতাম দেখে। এছাড়া ফরিদ এবং মুজাহিদ বিভিন্ন দপ্তরে যে মানুষকে জোর জবরদস্তি করে ফাইল সই করাতো। আমার একাধিকবার, ঠিক আছে, এই যে মেয়র স্যারের এপিএস ফরিদ সাহেব আমার বারবার বলছে যে আপনি বিএনপি করতে পারবেন না, বিএনপির দল ভেনিস, এরা কোনো সময় ক্ষমতা আসতে পারবে না। এই সুবাদে, ঠিক আছে, আমার এই কর্মচ্যুত করার আগে আমার ডাক ছিল, বলছে যে আপনি 5 লক্ষ টাকা দিবেন, 5 লক্ষ টাকা দিলে আপনারা কর্মচ্যুত করবো না। এসব অভিযোগের বিষয়ে বারবার চেষ্টার পরেও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ফরিদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের দাম চড়া, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। আপনি জানেন এখন ইলিশের ভরা মৌসুম। এই ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। আমি প্রথমেই আপনাকে আজকে চাঁদপুরের ইলিশের দাম জানিয়ে দিতে চাই। এখানে যেটি 1 কেজি সাইজের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে, এবং যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে। এখানে জানেন আপনি এটি দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে ইলিশ ক্রয় করার জন্য এসেছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে ইলিশের ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া থাকায় তারা কিন্তু চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই ঘাটে যে ইলিশের চাহিদা রয়েছে সেরকম ইলিশ কিন্তু ঘাটে আসছে না। এর প্রভাব কিন্তু পড়েছে দামে। এ কারণেই ভরা মৌসুমেও ইলিশের দাম কমছে না। আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই। আপনি জানেন আর 2 সপ্তাহ পরে চাঁদপুরে কিন্তু মা ইলিশ রক্ষায় এখানে ইলিশ ধরা বন্ধ থাকবে 22 দিন। অর্থাৎ এটি কিন্তু ইলিশের মৌসুমের একবারে শেষের দিক বলতে পারি। তো যারা ক্রেতা রয়েছেন তারা অনেকেই আশা করেছেন যে মৌসুমের শেষের দিকে অন্তত ইলিশের দাম কিছুটা হলেও কমে আসবে। তবে আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যদি ইলিশের যোগান বাড়ে তাহলে হয়তো ইলিশের দাম কমে আসতে পারে। তবে যে হিসেবে ইলিশ ঘাটে আসছে সেভাবে কিন্তু এবারে ভরা মৌসুমে ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। আরেকটু তথ্য আমি আপনাকে দিয়ে রাখতে চাই। আপনি জানেন যে ভারতে ইলিশ পাঠাচ্ছে কিন্তু সরকার। এখন এই খবরে কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি চাঁদপুরে কেজিতে 100 থেকে 150 টাকা দাম বেড়েছে, সেটি এখন পর্যন্ত কিন্তু স্থিতিশীল রয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। এবার যাচ্ছি ভোলায়, সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আজকে ছুটির দিনে বাজারে এসে কি বলছেন ক্রেতারা, জানাবেন।
ইশরাত, আজকে ছুটির দিনে বাজারের যে অবস্থা আমরা দেখেছি, যদিও 2-3টি পণ্যের দাম কমেছে, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং রসুনের দাম কমেছে 2 থেকে 5 টাকা পর্যন্ত, তবে বেড়েছে গাজর, কাঁচামরিচ এবং টমেটোর দাম। আজকের বাজারে কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকা, যেটি আগেও ছিল 180 টাকা, এবং একই সাথে গাজর কিন্তু বিক্রি হচ্ছে 180 টাকা, যেই গাজর দাম ছিল আগে 160 টাকা। এবং একই সাথে টমেটোর দামও বেড়েছে। টমেটোর দাম বলা যায় যে অত্যাধিকই বেড়েছে। টমেটো কিন্তু বিক্রি হতো 100 টাকার নিচে, তবে এক সপ্তাহের ব্যবধানে সেই টমেটো কিন্তু দাম বেড়েছে। আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 টাকা দরে, এবং একই সাথে স্থিতিশীল রয়েছে বেশ কিছু পণ্যের দাম, যার মধ্যে রয়েছে আদার দাম রয়েছে, এবং শসার দামও কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে যদি মাংসের চিত্র বলতে চাই, ইলিশের দাম অত্যাধিক বৃদ্ধির দিকে, এবং এটি কেজি প্রতি গড়ে 200 থেকে কিন্তু 500 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রকারভেদে। তবে অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছের দাম কিন্তু বলা যায় স্থিতিশীল, এবং একই সাথে গরু এবং খাসির মাংসের দামও কিন্তু একই স্থানে রয়েছে। তো এই যে দরদাম বৃদ্ধি, এই বিষয়টি নিয়ে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বাজারে এসে। যদিও ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে বলা হয়েছে পণ্যের দাম নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান চলছে, এবং একই সাথে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা আসলে পণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না। বরাবরই তাদের একই উত্তর যে পাইকারি আড়তে দাম বৃদ্ধির ফলে তারা কিন্তু লোকসান এড়াতে কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, এমনটি আমরা জেনেছি। এবং যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু হতাশ প্রকাশ করছেন, এবং তারা এই পণ্যের দাম নিয়ন্ত্রণে দাবি তুলেছেন যাতে বাজার নিয়মিত মনিটরিং হয়। তো এ ছিল ছুটির দিনে ভোলার বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। এবার প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলরদের। সরকার পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের 6 সপ্তাহের মাথায় এ প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্য দিয়ে দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করা হলো। দালালের প্রলোভনে ধার দেনা করে বিদেশ গিয়ে করুণ পরিণতি কুষ্টিয়ার আশরাফুল ও রাহাত নামে 2 ভাইয়ের। 3 মাস অমানবিক নির্যাতনের পর পঙ্গু হয়ে আশরাফুল কোনো রকম প্রাণে বেঁচে দেশে ফিরলেও এখনো নিখোঁজ আরেক ভাই রাহাত। বেঁচে আছে কি মারা গেছে তাও জানে না পরিবার। প্রতিটি মুহূর্তই তাদের কাটছে আতঙ্ক ও দুশ্চিন্তায়। ইরফান টানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমি শুনতে পাই আমার ভাইকে ওরা নিয়ে যায় মরুভূমিতে ফেলাই দিয়ে আসছে। এভাবেই দালাল চক্রের সদস্যদের হাতে অমানবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম। গত 3 মাস আগে পরিবারের স্বাচ্ছন্দ্য ফেরাতে দালাল চক্রের সদস্য শিহাবুদ্দিন টিক্কা, কাশেমউদ্দিন সহ কয়েকজনের মাধ্যমে ইটালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আশরাফুল ও তার চাচাতো ভাই রাহাত। তবে ভাগ্যের নির্মম পরিণতির কাছে হার মানেন তারা। দালাল চক্রের সদস্যরা ইটালিতে না নিয়ে গিয়ে লিবিয়ায় 3 মাস ধরে আটকে রেখে চালাই অমানবিক নির্যাতন। টাকার বিনিময়ে দালালদের হাত থেকে পঙ্গু হয়ে আশরাফুল দেশে ফিরলেও এখনো নিখোঁজ তার ভাই রাহাত। বেঁচে আছে কি মারা গেছে তাও জানেন না পরিবার। মুক্তিপণ চাই 20 লাখ টাকা, 20 লাখ টাকার মুক্তিপণ দিচ্ছি আমরা। তারপরেও আবার ফের আর এক মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। তারপরেও আবার আমরা 6 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে বাঁচায় নিয়ে আসছি। আমি যদি নাই কথা বলতে পারি, নাই সালার মুখ দেখতে পারি, আমি কিভাবে আমি দুনিয়ায় থাকবো? আমি উপযুক্ত শাস্তি চাচ্ছি। আমি
এদের এই যে দালাল চক্র, এই দালাল চক্র আর বাংলাদেশের বুকে যেটা না থাকে, যাতে এর কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। শুধু আশরাফুল আর রাহাত নয়, এই দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে একই গ্রামের ইমরান হোসেনও বিদেশে গিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন নিখোঁজ। তাই রাহাত ও ইমরানকে ফেরত সহ এই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আর হবে না কি কয়, এমন কাজ করলে টাকা ঢুকিলে সব করে, এখন কি করবো, এখন ছেলে এখান থেকে পারে লোন তোলে, জমি বিক্রি করে, বা যাদের যেটুকু সম্পত্তি ছিল সম্পূর্ণটা মনে করেন যে একদম বিক্রি করে শেষ করে দিছে। মারা যে গেছে এটা কনফার্ম, আমাদের সঠিক খবর জানাতে হবে। এবং এই যে আশরাফুল ফিরে আসছে, এই যে এত টাকা তাদের নষ্ট হয়েছে, প্রায় 30 লক্ষ টাকা, দুই ফ্যামিলিতে প্রায় 40 লক্ষ টাকার যে একটা ক্ষয়ক্ষতি এবং তাদের যে জীবনের যে একটা ক্ষতি, তারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, এরও একটা ক্ষতিপূরণ চাই এবং দালাল চক্রের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমরা চাই। আর এ ঘটনায় অভিযুক্ত দালাল চক্রের সদস্যদের পাওয়া না গেলেও পুলিশ বলছে অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। অভিযোগ যেহেতু দিয়েছে, অবশ্যই পুলিশ তদন্ত করে দেখবে, যদি এরকম কোনো কিছু সত্যতা পায় আইনগত যে ব্যবস্থা, দেশের প্রচলিত আইনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় নেওয়া হবে। প্রতিনিয়তই দালাল চক্রের মাধ্যমে বিদেশ পাড়ি দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। তাই এইসব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাদ্রাসা ছাত্র আনাস মিয়ার বিদেশ যাওয়ার স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। গেল 5 আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে শহীদ আদরের আনাস নিহত হয়। আদরের ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা। মৃদুভাষী সদা হাস্যোজ্জ্বল আনাসের মৃত্যু মানতে পারছেন না ভাই বোনরাও। সহকর্মী আমির হামদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। পড়ে আছে সাজানো বিছানা, পাঞ্জাবি, টি শার্ট সবই, শুধু নেই ঘর আলো করে রাখা আনাস। হবিগঞ্জের বানিয়াচংয়ের খন্দকার মহল্লার মাদ্রাসা পড়ুয়া ছাত্র আনাস 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট, ছিল সবার আদরে, মুখে লেগে থাকতো হাসি। সেই হাসি কেড়ে নিল ঘাতক বুলেট। গেল 5 আগস্ট বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিতে শহীদ হয় আনাস। ডাঙ্গবাংলাইতে ঢুকছি, ঢুকে কতক্ষণ ওই মসজিদ আছে, এখানে একটা মসজিদটা পার হয়েছি, ওই দেখি ফুলাইতে সাইকেল দিকে উলি লাগাই দিছে। ওখানে উলির পরে আমার মনে তো কোনো অবস্থা হারাফ, কেউ অবস্থা গুরুত্ব হারাফ, অভিযোগ লই যাওয়া লাগবো বা হসপিটাল লই যাওয়া লাগবো। আমি ফাল মেরে লামছি, লামি এরারে হরাইয়ে দেখি আমার ভাই ওই এখানে ফালাইল, পরে দেহের ফেটের মাঝে গেঞ্জিতে বান দেওয়া, বড় লই গেছি গে। আদরের ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা, হতবিহ্বল চোখ, খুঁজে বেড়ায় সোনার টুকরা ছেলেকে। কোথা কোনটা হাইব, গীতা হাইব, ওইটা হলে ও করছি হারা থেকে। কেমন লাগে রে বাবা, তোমরা নিজে বুঝো না কিটা লাগবো। এর জায়গাত গে বইতেই পারি না, মামে করে করলে হইতে জায়গা। পরিবারের স্বপ্ন ছিল বিদেশ গিয়ে প্রতিষ্ঠিত হবে আনাস, ধরবে পরিবারের হাল। ঘাতকের বুলেটে নিভে যায় সেই স্বপ্ন প্রদীপ। বাইরে যাওয়ার একটা আমরা করছিলাম, সবকিছু রেডি হয়েছিল। এই মাসের 25 তারিখ হয়তো ইন্ডিয়া যাওয়ার একটা প্রোগ্রাম ছিল। বাইরে যাইব 10 বছর 5 বছর থাকবো, তাইকে দেশে আইব, এইলে ঘরে ইয়া করবো। এর ভিতরে তো আল্লাহ আমার ভাইটা নিয়ে গেলেন। পাড়া পড়শিদেরও প্রিয় পাত্র ছিল আনাস, তার এমন মৃত্যু কাঁদিয়েছে তাদেরও। সে কিন্তু অনেক ভালো একটা লোক ছিল, আমার ছোট ভাই হিসেবে মায়া করছে, অনেক স্মৃতি তার, আসলে তার বলার মতো না। মানুষের সঙ্গে সে খুব ভালো ব্যবহার করতো, বাজার একটা কোনো সাথে ঝগড়া বিবাদ কিচ্ছু নাই। আনাস হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।